ঘরে বাইরে জীবন সাজাই রে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে কলে কারখানা হাতেও মাঠে কাজ করে দেশে করি ঘরে বাইরে জীবন সাজাই রে ঘরে বাইরে ঘরে বাইরে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের ঘরে বাইরে অনুষ্ঠানে আমরা এমন এক দম্পতিকে নিয়ে এসেছি যারা আমাদের দেশে বা সমাজে তেমন কোনো পরিচিতি তাদের নেই, খুবই সাধারণ তারা। এই সাধারণ এক দম্পতি অসাধারণ কিছু কাজ করছে যা হয়তো আগামী দিনে দেশের মানুষ সবাই জানবে, কিন্তু এখন তারা নীরবে একেবারে গোপনে বলতে গেলে নিজেদের মতো করে এই সেবামূলক কাজগুলো করে যাচ্ছে। আমাদের দেশে পৃথিবীর অন্যান্য দেশের মতো ক্রমশ বৃদ্ধদের সংখ্যা বাড়ছে। এই অসহায় বৃদ্ধদের পাশে এসে দাঁড়িয়েছেন মিল্টন সমাদ্দার এবং মিঠু হালদার দম্পতি। মিল্টন সমাদ্দার এবং মিঠু হালদারকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মিল্টন সমাদ্দার এবং মিঠু হালদার দুজনেই পেশাগতভাবে নার্স। আপনারা একটা বৃদ্ধাশ্রম করেছেন বলে আমি জেনেছি। এটা কোথায় আপনাদের বৃদ্ধাশ্রম? হলো ঢাকাতেই, ঢাকা কল্যাণপুরে আর কি, 111 নম্বর রোডে, হাউস নাম্বার 62/2। এখানে 7টা রুম সহ 7টা রুম। এখন আমরা ছোট পরিসরে শুরু করছি। 7টা রুম এবং 25 জন থাকার সকল ধরনের সুযোগ সুবিধা, বিনোদন, থাকা, খাওয়া, চিকিৎসা সবই। এটা কি মানে এটা আপনি করেছেন কি দরিদ্রদের জন্য? দরিদ্রদের জন্য। এখানে কোনো পয়সা আপনি না, কোনো বাইরে থেকে কোনো মানে যারা থাকতেছে তাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হচ্ছে না আর কি। আচ্ছা। আর আমরা যাদেরকে রাখতেছি এরা সত্যিকার বলতে এরা যারা পথে থাকে, মানে মাজারে ছিল, দেন পথে পড়েছিল। আচ্ছা। বিভিন্ন শরীরে বিভিন্ন রোগ আছে, ছেলে মেয়েরা ফেলে গেছে, এরকম। এরকম কজন আছে আপনার ইয়েতে? বর্তমানে আমার 14 জন আছে। 14 জন বর্তমানে এই মুহূর্তে 14 জন আছে। আচ্ছা, এই 14 জন কি নারী না পুরুষ? কি নারী পুরুষ? নারী পুরুষ মিলানো আছে। মিলিয়ে 4 জন আছে আপনার নারী, 10 জনই পুরুষ। আচ্ছা, এই এদেরকে আপনারা কি করে পেলেন? এটা কিছুটা আমাদের এখন তো অনলাইন, মানে ওরাই কি আপনাদের কাছে এসেছে নাকি আপনাদের? না, কিছু দিয়ে গেছে। কিছু মানে মানুষ মানে আমাদের কাছে দিয়ে যায়, কেউ কেউ আমাদেরকে দিয়ে যায়, বেশিরভাগই দিয়ে যায়। আবার কেউ আমরা আবার মানে মাজার থেকে তুলেছি বা রাস্তা থেকে তুলছি, এরকম তুলে নিয়ে এসে বাজার থেকে তোলা হয়েছে। যে রাস্তা অনেকদিন থেকে বাজারে পড়েছিল, এই লোকগুলি তোলা হয়েছে আর কি। আচ্ছা। আর এখানে বড় একটা অসুবিধা হলো, মানে এরা আমাদের বৃদ্ধাশ্রমে, ঢাকাতে অনেক বৃদ্ধাশ্রম আছে আমার জানা মতে, কিন্তু এরা সুস্থ লোক ছাড়া মানে রাখতে চায় না আর কি, যেটা বড় সমস্যা আমাদের। ঢাকাতে অনেকেই বৃদ্ধাশ্রম করছে, আমার জানা মতে 4-5টাই আছে ঢাকার বাইরে, কিন্তু আমাদের কাছে যারা আছে এদের পা নাই, তারপরে শরীরের 2-3টা অঙ্গই নাই, এরকম। আচ্ছা, মানে আমাদের কাছে যারা আছে এরা বেশিরভাগই খারাপ অবস্থা আর কি। আচ্ছা, আপনি এদেরকে এই যে নিয়ে আসেন, এদের কিরকম শারীরিক যে অবস্থা খারাপ বলছেন, আপনার হাজবেন্ড বলছেন যে তারা অসুস্থ থাকে, এদেরকে কিভাবে চিকিৎসা দেন? আমরা আসলে সরকারি হসপিটালগুলো আমরা চিকিৎসা দিই, কারণ ওখানে একটু ফ্রি আছে দরিদ্রদের জন্য। আবার আমি মূলত সরকারিতে জব করতেছি, এই সুযোগটা আমরা নিতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, এই সুযোগটা পাচ্ছি। আচ্ছা, এর বাইরে আপনারা কি কি সার্ভিস দেন যদি আমাদের? আসলে ম্যাম আমরা এই বৃদ্ধাশ্রমে আসছি মূলত আমরা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই নার্স। তো আমরা যখন আমি জব করতাম আর কি 2012-তে। আপনি কোথায় কাজ করছিলেন? লাস্ট জব ছিল আমার আনোয়ার খান মডার্ন প্রাইভেট হসপিটাল আর কি। আচ্ছা, কিন্তু আপনার কেন মনে হলো যে আপনি একটা বৃদ্ধাশ্রম করবেন? কারণ আপনি নিজেও তো আমি একটা আন্দাজ করছি যে আপনি একজন মধ্যবিত্ত মানুষ, মানে আপনি একদম ধনী লোক না যে আপনার অনেক টাকা আছে আপনি সেটা দিয়ে কিছু করলেন, সেটা তো না। না ম্যাম, আসলে আমরা একটা প্রথমে আমার যেটা থিম আসছে, আমরা যখন প্রাইভেট হসপিটাল জব করতাম দেখতাম বয়স্ক লোকরা হসপিটাল আসে, বারবার আসতে হয় একটা ইনজেকশন দেওয়ার জন্য বা একটা স্যালাইনের জন্য, ডাক্তার সিরিয়াল মানে হয়রানি হয়। তো আমি জবটা ছেড়ে দিয়ে চিন্তা করলাম আমরা কেন এটা
ডোর টু ডোর বাসাতে এই সেবাটা পৌঁছে যেতে পারে। ইনজেকশন দিলে বারবার ইনজেকশনের জন্য হসপিটালে আনা দরকার নাই। তো আমি প্রথমে হোম সার্ভিস শুরু করলাম। আমার কিছু মানে লোক আমার সহকারী নিলাম, স্টুডেন্ট, প্রথমে আমি স্টুডেন্ট যারা নার্সিং পড়তেছিল বা ডক্টর মানে এরকম, এদের দিয়ে বাসায় আমরা কাজ করা শুরু করলাম। দীর্ঘদিন বাসায় কাজ করতে, এখন যাদের বাসায় কাজ করতেছি এরা তো একটা ফ্যাসিলিটি পাচ্ছে, কিন্তু রাস্তায় যারা পড়ে আছে এদের দেখাশোনা আমার মনে হলো যে এদের জন্য কিছু করা দরকার। আচ্ছা, দেন আমরা এই যে বৃদ্ধাশ্রমটা শুরু করলাম। সবাই কর্মজীবী আসলে, মানে সবাই এই জন্য মা বাবাকে সময় দিতে পারে না। ঢাকাতে মানে এটা শুনতে অনেক সময় আপনারা মানে খারাপ, মানে যে হোম সার্ভিস, বাসাতে নার্স যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, এটা কিন্তু অন্য অন্য দেশে মানে বাইরে কিন্তু অ্যাভেলেবেল আছে। খারাপ আমার তো তা মনে হয় না, আমার তো উল্টোটাই মনে হচ্ছে, যেটা শুনতে খুব ভালো। কারণ হচ্ছে যে এখন ঢাকাতে আমরা যারা সেবা, সে যার ক্ষমতা আছে সে সেবা যদি কিনতে পারে, যদি আপনাকে টাকা দিয়ে সে সেবাটা যদি সত্যিকার অর্থে সেবাটা পায়, তাহলে এটা তার সৌভাগ্য বলবো। এবং আমরা এটা সবসময় মাথায় রাখছি যে মানুষের ক্ষমতার মধ্যে আমরা একটা টাকা নিচ্ছি, কিন্তু সেটা মানুষের ক্ষমতার মধ্যে খুবই সামান্য, যেটা আপনি হসপিটালে সিরিয়াল দিয়ে যাতায়াত ভাড়া খরচ করে তারপরে মানি রিসিট কেটে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। আর সেটা মানে ওই টাকাতে আপনি 12 ঘন্টা একজন স্ট্যান্ড বাই সিনিয়র স্টাফ নার্স যারা ডিপ্লোমা বিএসসি করা, দেন প্রশিক্ষিত আয়া ওয়ার্ড বয় পাচ্ছেন যারা, ঠিক আছে, এরকম দিচ্ছে। দেন ওই কাজটা করতে করতে মনে হলো যাদের অর্থ আছে, যারা আমাকে পে দিতে পারতেছে তারা সার্ভিসটা নিচ্ছে, কিন্তু যারা পে দিতে না পারতেছে তাদের কি করে সার্ভিস দেওয়া যায় সেটা চিন্তা থেকে আমরা বৃদ্ধাশ্রমটা শুরু করছি। আপনার বৃদ্ধাশ্রম আপনারা দুজন মিলে করছেন, কিন্তু আপনি মানে ওনার সঙ্গে একমত হলেন যে এরকম একটা কাজে, ওই যে প্রথমেই বললাম যে আপনারাও তো মধ্যবিত্ত, কিন্তু আপনারা এই খরচটা কি করে চালাবেন বা কিভাবে হবে এসব কথা কি মনে এসেছিল, নাকি কি করে মানে ইয়ে করলেন কি করে? আমাদের আসলে মনে এরকম আসছিল না যে আমরা খরচটা পেমেন্ট করব কিভাবে। গডের কাছে আমি বলছি যে শুরু করো, আমাকে যখন প্রথম অফার করলো আমি বলছি শুরু করো, ঈশ্বরই চালাবে, কারণ সেবাটা সবাই পারে না দিতে আর মনও থাকে না। তাই আমি শুরু করতে বলছি, আমি সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকি এবং উৎসাহ দেই। ওই শুরু করছে, মূলত ওই কথা শুরু করছে, পরে আমিও দেখলাম না সেবা কাজটা করা ঠিক হবে আমাদের, আচ্ছা তাই শুরু করলাম। আপনি বাধা দেন নাই যে মানে? আর সাধারণ কি হয় সাধারণত, যে স্ত্রীরা মনে করে যে আমাদের সিকিউরিটির ব্যাপার আছে, আমরা কিছু টাকা পয়সা জমাবো, সেটা এখানে খরচ করে ফেলবে দরিদ্রদের জন্য। না, আমার কখনোই এটা মনে হয় না, কারণ আমরা মানে ও যখন যেটা চাইছে ভালো কাজের জন্য আমি সহযোগিতা করার চেষ্টা করছি এবং ভেবে দেখছি যে না এই কাজটা ভালো হবে, তাই আমি আমার স্যালারি থেকেও মানে আমি ওকে সাহায্য করি। এটা সত্যি কথা ম্যাম, আমাদের এটা মানে যখন শুরু করছি বা এখন পর্যন্ত এটা আসলে 14 ঢাকার মধ্যে 14 জন মানুষকে রেখে চিকিৎসা করা, আপনি আমরা সরকারি হসপিটালে করাই 10 টাকা সিরিয়াল দিয়ে, কিন্তু ওষুধ তো কিনতে হচ্ছে, ওষুধগুলো কিনতে হচ্ছে। দেন হলো এদের মানে কেউ নিজে কিন্তু চলতে পারে পাওয়া যায় ম্যাডাম, সরকারিতে কিছু ওষুধ পাওয়া যায়, আর এরা বেশিরভাগ করলে ডক্টরে পরে উঠানো যায়, মানে দেয়, সরকার দেয় বিনা সরকার। কিছু ওষুধ পান, কিছু কিনতে হয়। কিন্তু ম্যাম বড় সমস্যাটা হলো আপনাকে এই মানে যে লোকটা আছে একে আপনি উঠানো বসানো, টয়লেটিং, বাথরুম, গোসল করানো, এই জন্য আলাদা এক্সট্রা, ওনার জন্য আবার এক্সট্রা লোকের দরকার হয়, ঠিক আছে। দেন হলো উনি প্রতিটা মুহূর্তে ওনাকে একজন সাহায্যকারী দরকার, রাতে মানে রাত 10টা পর্যন্ত ঘুমানো যাওয়া আগ পর্যন্ত এবং সকাল ভোর 5টা থেকে, যেটা যারা আমার সাথে সহযোগিতা করতেছে। আর এটা মানে ওদেরকে মানে সামান্য পেয়ে দেই, সত্যি কথা বলতে সামান্য পেয়ে দেই, তো ম্যানেজ করাটা খুব কঠিন একটা বিষয় আর কি। আপনার কাছে এখন কতজন লোক কাজ করে? আমার নার্সিং, আমার বৃদ্ধাশ্রমে এখন আছে 4 জন। মানে আপনার তো আমি বুঝলাম যে আপনার কাজের দুটো ভাগ, একটা হচ্ছে আপনি একেবারে সেবামূলক ভাবে করছেন, যেটা যে আপনি বিনা পয়সায় সেবা দিচ্ছেন বৃদ্ধাশ্রম, সেটার নাম কি? এটা হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এটা একেবারে বিনা পয়সায়। চাইল্ডটা শুরু করতে পারেনি, বাচ্চাদের নিয়ে এখনো শুরু করতে পারেনি। ভবিষ্যতে চিন্তা আছে যে মানে বাচ্চাদের নিয়েও এরকম একটা ডে কেয়ার সেন্টার হোক, যেভাবে হোক আমরা একটা করব, মানে সবার জন্য হোমের মতো।
আচ্ছা, আর 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 একটা যেটা বললেন আপনি যে আপনি ডোর টু ডোর সেবা দেওয়ার ব্যবস্থা করছেন, নার্সিং সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, নার্সিং সার্ভিস দিচ্ছেন। এটা এখানে আপনার এটার নাম কি? এটার নাম হলো মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। আচ্ছা, মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড। এখানে আপনার কতজন লোককে আপনি এমপ্লয়ি হিসেবে কাজ করাচ্ছেন? ম্যাম, আপনি জানলে খুশি হবেন আর কি, মানে আমাদের 137 জন স্টাফ আছে। এটা অনেক বড়, 137 জন স্টাফ আছে। এর মধ্যে আপনার মানে অল্প শিক্ষিত যে লোকগুলি, যেমন মেট্রিক মানে এসএসসি পাস, এইচএসসি পাস, চাকরির জন্য ঘুরতে হয়, বা এত কম পড়াশোনায় বর্তমানে চাকরি পাওয়াটা একটা মুশকিল। সেই ক্ষেত্রে আমরা 2 থেকে 3 মাসের একটা ট্রেনিং করাই। আমরা যেহেতু প্রফেশনাল দুজনই আপনার আমার সাথে আমার কিছু সিনিয়র বড় ভাইরা আছে যারা নার্সিং প্রফেশনে দীর্ঘদিন থেকে। পরে আমার কিছু কি কি শেখান আপনারা তাদেরকে? যেমন একজন মানে ওয়ার্ড বয় আয়া যারা আছে, এদেরকে কিভাবে একটা রোগীকে উঠাইতে হবে। বয়স্ক রোগীরা কিন্তু সবসময়, বয়স্ক লোক যারা, এদের শরীরে পেইন, ব্যথা থাকে আর কি, তারপরে হাড়ে সমস্যা থাকে, এদের মুভমেন্ট করানোগুলো খুব টাফ। আচ্ছা, এরপরে এদের গোসল করানো হবে, যে মানে যেমন তেমন গোসল করা হবে না, টয়লেটিং এর বিষয় আছে, কাপড় চোপড় চেঞ্জ করার বিষয় আছে, খাবার টাইমলি খাওয়ানোর বিষয় আছে। কিন্তু আমরা কখনোই ওই লোকদের দিয়ে ওষুধ মেডিসিন মেনটেন করি না কখনোই। আচ্ছা, আমরা হোম সার্ভিস যেটা দিচ্ছি সেটা 2টা কোয়ালিটি মেনটেন করি। একটা হলো সিনিয়র স্টাফ নার্স, যারা মেডিসিন দিবে, পেশেন্ট পালস, প্রেশার, বিপি বা যদি কোনো যন্ত্রপাতি মানে মেশিনপত্র লাগানো থাকে ওইগুলি মেনটেন করবে। আর আয়া ওয়ার্ড বয় ক্লিনিং, মানে ক্লিনিং এর কাজগুলি করবে, ক্লিনিং করবে বা খাওয়ানো, তাকে বসানো, মুভমেন্ট করানো, এগুলি মুভমেন্ট করানো, হাঁটানো, এরকম এগুলো যাতে দিয়ে কাজগুলি করাচ্ছি। এদের অনেক ধৈর্য রাখতে হয় এবং ধৈর্যশীল এরা, ঠিক আছে। এদের গোসল করানো, খাওয়ানো, পায়খানা পোষা পরিষ্কার করা, মানে ধৈর্যশীল না হলে সেবা প্রদান করা যাবে না, করা যায় না। এই লোকগুলোকে মেনটেন করাই আপনার আমাদের জন্য একটা কঠিন বিষয় হয়ে যায়। তারপরে তো ঢাকাতে একটা ভয় আছে মানুষের, যেটা চুরি হওয়ার ভয়, দুর্ঘটনা ঘটবে। এখন অ্যাভেলেবেল এই ঘটনা, মানে এটাও আমি জানতে চাই একটু আপনার কাছে, আমি ভালো করে শুনতে চাই যে লোকগুলোকে আপনি বিভিন্ন ডোর টু ডোর কাজে দিচ্ছেন, তাদের ব্যাপারে আপনি কি কি সিকিউরিটি, মানে নিরাপত্তার বিষয়ে আপনি কি কি করেন? জানেন আপনি তো একটা লোককে আপনি পুরোপুরি চিনতে হবে, জানতে হবে, তারপরে তো অন্য জায়গায় কাজ দিবেন, নাকি আপনি পুলিশের কোনো জানান যে না? পুলিশের জানানো না ম্যাডাম, সম্পূর্ণ বায়োডাটা নিয়েই ওদেরকে নেওয়া হয়। অনলি বায়োডাটা? হ্যাঁ, বায়োডাটা, ভোটার আইডি কার্ড প্লাস ম্যাম আমরা যেটা করি কি, আমাদের যে স্টাফ আছে বর্তমানে ওর রিকমেন্ডে। ও আচ্ছা, আপনি রেকমেন্ডেশন লাগে আপনার? হ্যাঁ, এবং গার্জিয়ান 2 জন যদি বাইরে থেকে কেউ আসে, মানে আমাদের এখন এই পর্যন্ত 2012 সাল থেকে এখন পর্যন্ত যত স্টাফ আছে, এরা মানে আমাদের কারো না কারো রিকমেন্ডেশন আছে। ও আচ্ছা আচ্ছা, যে এই ছেলেটাকে আমি রিকমেন্ড করতেছি বা পরিচিতের মধ্যে থেকে নিচ্ছি। কারণ আমি যখন কারো বাসায় দিব, এই বাসায় মূল্যবান দ্রব্য মানে মানে চুরি বা এটা অনেক রকম সমস্যা। আবার ডিটও করি ম্যাডাম, 2টা ডিট হয়, একটা পেশেন্টদের সাথে আর একটা হচ্ছে আমাদের নার্সদের সাথে ডিট হয়, যে আমরা ডিট এগ্রিমেন্ট থাকে, ডিট এগ্রিমেন্ট থাকে। এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে যাতে নার্সকেও ধরতে পারি। আবার আমার যে নার্সটা গেল বাসা বাড়িতে, যে কোনো অকারেন্স যদি ঘটনা যদি ঘটে থাকে, তো সেই ক্ষেত্রে মানে যাতে পেশেন্টের লোকদেরও আমরা ধরতে পারি, বা মানে নিশ্চয়ই সেখানেও তো সিকিউরিটি, এটাই আমাদের সিকিউরিটি। দেন আবার আরেকটা আছে ম্যাম, আমরা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করি আর কি, পিছনে আত্মীয়স্বজন আমরা খোঁজ নেই, ঠিক আছে। কিন্তু নার্সের ব্যাপারে, কিন্তু ভিজিটরের ব্যাপারে তো আমাদের, ভিজিটরের ব্যাপারে মানে যারা সার্ভিসটা নিচ্ছে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া তো মুশকিলের ব্যাপার। কিন্তু যারাদের জব করতেছে, এখানে কাজ করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করি আমরা, কিন্তু পুলিশ ভেরিফিকেশন করি না। আচ্ছা, আপনার কি আছে এখানে, মেয়ে আছে আপনার? হ্যাঁ, অধিকাংশ স্টাফ মেয়ে ম্যাম, ছেলে মেয়ে দুটোই আছে আমাদের, কিন্তু একটা বড় অংশই হলো মেয়ে। আচ্ছা, এই যে মেয়েদেরকে আপনার বিভিন্ন বাসায় আপনি পাঠান, সেখানে কি আপনি কখনো মনে হয় আপনার যে এই মেয়েগুলোর নিরাপত্তার ব্যাপারে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, মনে হয়। মানে সেখানে আপনার কোনো ট্রেনিং এর ব্যবস্থা মধ্যে আপনি এই জিনিসটা রাখেন কিনা, যে সে নিজেকে যদি কখনো সমস্যায় পড়ে তাহলে কি করবে? আমাদের সার্ভিসটা এখন যারা নিচ্ছে এরা সকলে ব্যস্ত মানুষ আর কি, মোট কথা ব্যস্ত মানুষ, তো যাদের খুব প্রয়োজন ছাড়া কেউ টাকা দিয়ে বাবা মার জন্য লোক, তো তারা ব্যস্ততার কারণে কিন্তু আমাদের কাছ থেকে লোকগুলি নিচ্ছে। তো এইখানে একটা সেফটি আছে যে তারা কখনোই যারা নিচ্ছে এরা হলো মানে শিক্ষিত লেভেলের লোকজন আর কি, ঢাকাতে যারা নিচ্ছে। তো এদের বাসায় দুর্ঘটনা হয় না কখনো আর কি, আমার এই পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত হয়নি। আপনি না, আর ভবিষ্যতের যেটা বিষয় আছে, এটা আমরা
আমার স্টাফকে আমি কনভিন্স করা বলেন বা ট্রেনিং যেটা বললেন ওইটা হ্যাঁ বোঝাই দেয়। এবং আমাদের সর্বদা আপনার মোবাইল থাকে সাথে, তারপরে কমিউনিকেশন সবসময় থাকে আমাদের। মানে আচ্ছা মিঠু হালদার, আপনার এই যে আপনি যে বৃদ্ধাশ্রমটা চালাচ্ছেন আপনারা দুজন মিলে দরিদ্রদের জন্য, এটা খরচ আপনারা কি করে করছেন এখন? মানে টাকা পয়সা কোত্থেকে আসছে সেটা জানতে চাচ্ছি। মানে শুধুমাত্র আপনার স্যালারি কিংবা এর বাইরে আপনারা নিশ্চয়ই আপনাদের ব্যবস্থা করেছেন কিছু, কি করছেন? ম্যাডাম ফেসবুকে যে ইয়াটা মানে কমিউনিকেশনটা ওটা করার পরে কিছু কিছু সাহায্য করছে অল্প অল্প মানুষে, সেটা দিয়েও চালাচ্ছি। আবার কিছু আমি দিচ্ছি, আর একটা যে মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড আছে ওটা থেকে কিছু পাচ্ছি অল্প কিছু, সেটা দিয়ে এভাবে চালাচ্ছি। কিন্তু ওইগুলো চালাতে গিয়ে আমাদের পারিবারিক কিছু মানে টাকা পয়সার প্রবলেম। আমি নিজে না কিনে একটা জিনিস, খাবার জিনিস আমি বৃদ্ধাশ্রমে আগে কিনে নিচ্ছি। আসলে এটা আমরা আসলে মানে প্রথমে অনেক স্যাক্রিফাইস করতে হইতেছে আর কি আমাদের। প্রথমে যখন শুরু করছিলাম যে মানুষের সেবা করতেছে, কিন্তু বাস্তবতাটা হলো এখন বুঝতে পারতেছি যে অনেক মানে মাসের শেষ হলে ঘর ভাড়া ঢাকাতে। আচ্ছা, আপনি যে বৃদ্ধাশ্রমটা চালাচ্ছেন এটাও তো আপনারা একটা বাড়ি ভাড়া নিয়ে যান, আপনারাও কি ওখানেই থাকেন না অন্য কোথাও? অন্য জায়গায় পাশে থাকি। আপনি পাশে থাকেন? আপনার অফিসটাও ওখানে? হ্যাঁ, কাছাকাছি। মানে আপনার অফিস এবং বৃদ্ধাশ্রমটা কি একই জায়গায় না আলাদা? না, আলাদা জায়গায় ম্যাম, মানে 5 মিনিটের পথ আর কি, হাঁটাহাঁটি করে আসা যাওয়া করা যায়। আচ্ছা, তো আপনি ভবিষ্যৎ পরিকল্পনা ম্যাম এটা আমরা বড় করব আর কি। নাকি হচ্ছে, কিন্তু আমি তো আপনার যে এই যে প্রাইভেট কেয়ার যেটা আপনি কি বলছেন, কেয়ার মিল্টন হোম কেয়ার প্রাইভেট, হ্যাঁ সেটাও আমি চাচ্ছি। কারণ এখন আমরা ওই সেবাটাও মানে ম্যাম এখন বর্তমানে যে সিচুয়েশন সেটাতে সবার জন্য প্রয়োজন, বাসায় মানে টেক কেয়ারের জন্য লোকজন, জনবল, এবং সেটা করতে এবং প্রশিক্ষিত লোকজন ম্যাম, প্রশিক্ষিত। আমাদের থিমটা হলো এখানে যে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন আমি টেক কেয়ার করবো, সেটা ঠিক আছে অবশ্যই করব, কিন্তু দেখা যাবে আমি করে যত তাড়াতাড়ি ইমপ্রুভ করা না সম্ভব হবে, একজন ট্রেনিং লোক আনলে বাসায় থাকলে আরো তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, দেন সে তার দীর্ঘদিন আমাদের মাঝে থাকবে। এবং আপনি ব্যস্ততার কারণে অনেক সময় ইমার্জেন্সি কিছু সময় আসে, স্ট্রোক হয়ে মানে ব্যথা পেইন হইতে পারে শরীরে, ব্রেন স্ট্রোক হইতে পারে, বিপি লো বা হাই হইতে পারে, ডায়াবেটিস কমতে পারে বাড়তে পারে। যে এই সময়গুলোতে অনেক সময় আমাদের অভিভাবকরা বুঝতে পারে না, এবং এনজি থাকে মানে টিউব দেওয়া থাকে, আমাদের বেশিরভাগ পেশেন্টই ক্রিটিক্যাল থাকে ম্যাম। আমাদের যারা সার্ভিসটা নিচ্ছে এরা বেশিরভাগ ক্রিটিক্যাল থাকে, আইসিইউ সিসিইউ থেকে হ্যান্ডওভার মানে বাসায় নিয়ে যায়, ডাক্তাররা হয়তো বা বলে দেয় দীর্ঘদিন বেঁচে থাকে এরা। ব্রেন ডেড যে পেশেন্ট গুলো, ওগুলোর জন্য স্ট্রোক প্যারালাইজ যারা আর কি ম্যাম, পিছনে বড় বড় বেড শোর থাকে, ঘা থাকে, যেগুলো ড্রেসিং করতে হয় টাইমলি, ওষুধগুলো টাইমলি দিতে হয়। আর যারা মানে এই পেশেন্টগুলি বেশিরভাগ সার্ভিসগুলি হয় আপনার স্ট্রোক, প্যারালাইজ, হার্ট অ্যাটাক হয়েছে, ঠিক আছে, তো এদের সবকিছু টাইমলি মেনটেন করতে হয়। যদি টাইমলি মেনটেন করা সম্ভব হয় তাহলে দীর্ঘদিন ভালো থাকে, সুস্থ হয় এবং পরিবারে দীর্ঘদিন থাকে আর কি, বেঁচে থাকে। আর বৃদ্ধাশ্রম এটা আমি বড় মানে এটা চাচ্ছি যে ঢাকার মধ্যে মানে এই সার্ভিসটা সবাই পাক। দেন আপনি হসপিটাল যাব, হসপিটালে কিন্তু সবকিছু ছোটখাটো বিষয় নিয়ে না, ঠিক আছে। ঢাকার একজন পেশেন্টকে আপনি মানে কোথাও হসপিটাল নিতে হইলে আপনার রাস্তায় যে জাম, দেন যে ট্রিটমেন্টটা আমরা পারবো না ম্যাডাম, সেবাটা দিতে পারবো। এবং আমার মাথায় একটা চিন্তা আছে ম্যাম, আমি যদি সম্ভব হয় আমরা ডাক্তার ডোর টু ডোর ডাক্তার দিব। সেটা কিন্তু একটা সময় ছিল, আমাদের ছোটবেলায় তো আমরা তাই দেখেছি না, ডাক্তার আমাদেরকে বাসায় এসে দেখেছি, গ্রামের বাড়িতে সাইকেলে, হ্যাঁ মফস্বল শহরে এমনকি ঢাকা শহরেও ডাক্তারকে আমরা বাড়িতেই পেতাম, কিন্তু এখন আমরা পাচ্ছি না সেটা। এবং ছোটখাটো একটা সর্দি জ্বরের জন্য আমাকে হসপিটালে যেতে হচ্ছে, মানে আমার সর্দি লেগেছে কিংবা আমার মাথা ব্যথা করছে কিংবা আমার অল্প জ্বর এসছে, সেটা হয়তো একজন নর্মাল সাধারণ ডাক্তার বা মানে যিনি এমবিবিএস ডাক্তার আর কি, জিপি যাকে বলতে পারি আমরা, একজন এমবিবিএস ডাক্তার দেখলেই হয়ে যেত। আমাকে 2-3 ঘন্টা জ্যামে পড়ে টরে তারপরে যেতে হচ্ছে। তো আপনি কি ভবিষ্যতে ভাবছেন? আমি ভবিষ্যতে ওইটা বড় করে করব, মানে এই আমার যেরকম হোম সার্ভিস আছে যে ডক্টর
অ্যাভেলেবেল ডক্টর থাকবে আমাদের, ফোন দিলেই পাওয়া যাবে, এবং মানে 30 মিনিটের মধ্যে ডাক্তার পৌঁছানোর ব্যবস্থা। দেন এখনো আমাদের ডাক্তার আছে। আচ্ছা, আমার এখন 5 থেকে 6 জন ডাক্তার আমার সাথে জড়িত আছে, যারা হোমে কাজ করে, রোগী দেখে, তারপর অনেকে ডিউটি করে, ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল করে। তো এটা আমি হোম নার্স সার্ভিসের সাথে ডক্টর সার্ভিস, যে ডোর টু ডোর ডক্টর থাকবে, আপনি যখনই ফোন দিবেন আমাকে, আপনার বাসায় ডক্টর যাবে। আমার খুব ভালো লাগলো আজকে আপনাদের সঙ্গে কথা বলে। সবচেয়ে বড় যেটা ভালো লাগলো সেটা মিঠু এবং এই মিল্টন, আপনাদের দুজনের স্বপ্নটা এক এবং আপনারা একমত। কারণ এরকম খুব দম্পতি আজকাল খুব কমই আমি দেখি যে যারা একই রকম স্বপ্ন দেখে দুইজনে। তো আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, যে বিশ্বাস করতেই চাই যে আপনাদের স্বপ্ন পূরণ হবে এবং আপনাদের এই প্রতিষ্ঠান অনেক বড় হবে, এবং আপনি যে সেই সাথে এটা আমি আশা করছি যে আপনি যে দরিদ্র মানুষের জন্য যে বৃদ্ধাশ্রমটি শুরু করেছেন সেটি একদিন, এখন 14 জন আছে, 140 জন বা 200 জন, 1400 জনকে আপনি রাখেন। আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই। বর্তমান মানুষের মধ্যে মানে কোনো কিছুই করতে চাইলে বা ইচ্ছা প্রকাশ করলে এগুলি সরকার করবে, এই প্রবণতাটা আমাদের কমাইতে হবে আর কি। এটা আমার থিম, যে সবকিছু সরকার করবে না। আমার নিজের ইচ্ছা থেকে আমি শুরু করলে আমার দেখা থেকে আরেকজনে শুরু করবে। এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, আমাদেরকে এইভাবে বলছে, মানে আচ্ছা, অনেক লোকজন যে সরকার করবে, আপনারা কেন করতেছেন এইভাবে বলছে। সরকার আপনারা তো আপনাদের ভালোবাসা থেকে করছেন। মানব সেবা পরম ধর্ম, নিশ্চয়ই আপনাদের স্বপ্ন সফল হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমরা ভবিষ্যতেও আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও আমাদের দেখা হবে, এবং আমরা আশা করছি যে আপনার সমস্ত কাজই সফল হোক, সার্থক হোক। শুধু দর্শক, মিল্টন এবং মিঠু দম্পতি একই রকম স্বপ্ন দেখে পাশাপাশি হাত ধরে এগিয়ে যাচ্ছেন তাদের স্বপ্নের দিকে। তাদের স্বপ্নটা কিন্তু অনেক বড়, কিন্তু কোনোটা ব্যক্তিগত নয়। তারা স্বপ্ন দেখছেন জনগণের, সাধারণ অসহায়, দরিদ্র এবং অসুস্থ মানুষদেরকে সেবা দেবার স্বপ্ন। সেই স্বপ্নের সঙ্গে আমরাও থাকতে চাই। যদি আমরা সশরীরে থাকতে নাও পারি, আমরা মানসিকভাবে নিশ্চয়ই তাদের সঙ্গে আছি। এবং মিল্টনের এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে সরকার সবকিছু করবে না, সমাজের মানুষের, সামাজিক মানুষ হিসেবে আমার এবং আপনার সকলেরই দায়িত্ব অন্যের পাশে এসে দাঁড়ানো এবং আরেকজনের দিকে হাত বাড়িয়ে দেয়া। আশা করি আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা সকলেই আপনার আশেপাশে যে অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষগুলো আছেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ হাত বাড়িয়ে দেবার, অসুস্থ মানুষের দিকে, অসহায় মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়া এবং তাদেরকে সেবা দেওয়া, এটা আসলে উপরওয়ালারই সেবা করা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত খোদা হাফেজ। কাজ করি, দেশ করি, ঘরে বাইরে জীবন সাজাই রে।